সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। অন্যান্য ক্লাস শুরু করছি, কিন্তু তোমাদের ক্লাস মাঝখানে শুরু করে আবার বাদ ছিল, আমি আবার শুরু করলাম। আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়ের কথা বলবো, মহাকর্ষ অধ্যায়। আমরা ক্লাস শুরু করি। প্রথম ক্লাস এটা প্রথমে আমাদের পড়া যে পরন্ত বস্তুর গ্যালিলীয় সূত্র, এটা কিন্তু আমরা ক্লাস 9-10-এ পড়ছি। এটা ক্লাস 9-10 এরকম গতি অধ্যায় ছিল। এটা 3টা সূত্র ছিল, 3টা সূত্র এখানেও তোমাদের সিলেবাসে দেওয়া আছে। এটা একটু জানার দরকার, কারণ এমসিকিউ এগুলো প্রশ্ন আসতে পারে। এগুলো এমসিকিউ আসে, বড় প্রশ্ন তেমন আসে না এখান থেকে। তো প্রথম এই দুইটা সূত্র কিন্তু আমাদের, 3টা সূত্রই 2টা শর্তের উপর নির্ভর করে। একটা হচ্ছে এটা বিনা বাধায় পড়বে, আর একটা হচ্ছে স্থির অবস্থান থেকে ছাড়বে। তার আগে আমরা শিরোনাম একটু বলি। এগুলো যে কোনো বস্তুকে উপর হতে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি নিজের দিকে পড়তে থাকে। পৃথিবীর অভিকর্ষ স্তরের কারণে এটি ঘটে। আর আরেকটা তথ্য, যে পরন্ত বস্তু সম্পর্কে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও 1589 খ্রিস্টাব্দে 3টি সূত্র প্রদান করেন। আর শর্ত দুটো কি কি? যে অবশ্য স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং বিনা বাধায় পড়তে হবে। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটা ছিল এরকম, যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পর্যন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। 2 নাম্বার, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। আর ইকুয়েশন ফরম্যাটে যদি বলি আমরা, তাহলে এটা লিখতে পারি যে টি সময় যদি বেগ ভি হয়, তাহলে ভি সমানুপাতিক টি আসে। আর 3 নম্বর সূত্রটা এরকম, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ও সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ ইকুয়েশন ফরম্যাটে এভাবে লিখলে টি সময় অতিক্রান্ত দূরত্ব যে এস হয়, তাহলে এস সমানুপাতিক টি স্কয়ার লেখা। যেগুলো ক্লাস 9-10-এ পড়ছি, এই জন্য এগুলো আমরা বেশি কথা বলবো না, কিন্তু এমসিকিউর পরীক্ষার মধ্যে এগুলো থাকবে আমরা। আচ্ছা, এরপরে যেটা আমাদের থিম, তোমাদের সিলেবাসের প্রথম যেটা নতুন পড়া, সেটা হচ্ছে এটা, যে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। কেপলার কি, এই কেপলার কত সালে কি দিয়েছে, এগুলো আমাদের জানার দরকার, বইয়ে আছে। তবু আমি একটু সংক্ষিপ্ত আকার এখানে দিছি, যে ডেনমার্কের জ্যোতির্বিদ জোহান কেপলার বিভিন্ন পর্যবেক্ষণের সাহায্যে 1618 খ্রিস্টাব্দে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর গতি বিষয়ক 3টি সূত্র প্রদান করেন। তার নামানুসারে এটা বলা হচ্ছে কেপলারের সূত্র। তো এই কেপলারের সূত্র 3টা সূত্র হয়। তা আমরা 3টা সূত্র একটু বলি। প্রথম সূত্রটা বলা হয় কক্ষপথের সূত্র, মানে কোন কক্ষপথে আবর্তন করে তার উপর ভিত্তি করে এই সূত্রটা। আমার এখানে সূত্রটা এরূপ, যে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক গ্রহই উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এই ফোকাস শব্দটা তোমরা যাদের ম্যাথ আছে তারা জানো। ফোকাসটা আসলে বৃত্তের একটা অঙ্ক, এই ডিমের মতো যে অঙ্ক, ডিমের আকৃতি যেটা বলা হচ্ছে উপবৃত্ত, এটা কিন্তু পুরা গোল না, এটা উপবৃত্তাকার বলা হয়। এটার ফোকাস থাকে 2টা সাধারণত। আমরা ব্যাখ্যা যদি এরকম একটা ফোকাস, এটা উপবৃত্ত একটা আকার নিলাম, বৃত্ত কিন্তু আসলে এটা উপবৃত্ত। আর নামকরণ করলাম, এটা হচ্ছে এ বি সি ডি, তার 2টা ফোকাস দিলাম, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, নাম দিলাম এটা এফ, আর এটা দিলাম এফ প্রাইম। তা আসলে যে কোনো গ্রহই এই 2 ফোকাসের যে কোনো একটাতে সূর্যকে রাখে এই কক্ষপথে আবর্তন করবে। আর একবার শোনো, যে আসলে সূর্য হয় এটাতে থাকবে, না হয় এটাতে থাকবে। ধরলাম এটাতে সূর্য আছে, আর গ্রহগুলো সবসময় এরকম উপবৃত্তাকার পথে আবর্তন করে, মানে কোনো এক সময় কাছে আসে, কোনো এক সময় দূরে যায়। যখন কাছে আসে তখন গরম অনুভূত হয়, আর যখন দূরে যায় তখন ঠান্ডা অনুভূত হয়। এটা স্বাভাবিক আমাদের, তো পৃথিবীতে এরকমই ঘটতেছে। তো ব্যাখ্যার কথা এরকম, যে যদি এ বি সি ডি উপবৃত্তের এফ ও এফ প্রাইম দুটি ফোকাস হয়, তাহলে আমরা এবার লিখতে পারি যে সূর্যকে এফ ও এফ প্রাইম ফোকাসে যে কোনো একটিতে রেখে গ্রহ উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। নাম্বার 2, এটাকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তা আমরা এটাও যদি ব্যাখ্যা এরকম লিখি, চিত্রটা এখানে নিয়ে আসলাম। আমরা ধরলাম কোন একটা গ্রহ, সূর্য ধরলাম এখানে আছে, আর গ্রহটা ধরলাম এখান থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট সময় ধরলাম, সময় টি, টি সময় এ বিন্দুতে আসছে, টি থেকে এ বিন্দুতে আসছে, ডি থেকে এ বিন্দুতে আসছে। তা আমরা ওটা একটু বলি, যে যদি সূর্য এফ এ থাকে এবং কোনো গ্রহ ডি থেকে এ তে আসতে সময় যদি টি নাই, এটা লিখলাম, তাহলে এটা আসলে কত ক্ষেত্রফল অতিক্রম করলো? এফ থেকে ডি আর এফ থেকে এ একটা রেখা টানবো, টানলাম এটা।
তাহলে এর ক্ষেত্রফল কত হলো ডি এফ এ, এই ক্ষেত্রফল অতিক্রম করছে। আবার ওই গ্রহটায় ধরলাম ওই একই নির্দিষ্ট সময় আবার অন্য আর কোনো একটা জায়গা থেকে গণনা শুরু করলাম, ধরলাম এইখান থেকে গণনা শুরু করতেছি, এই বি অবস্থান থেকে এই সি অবস্থানে আসছে ওই একই সময়, অর্থাৎ আগে এখানে যে সময়টা নিয়েছিলাম ওই সময়, অর্থাৎ টি সময় বি থেকে সিতে আসছে। তাহলে ওটা একটু লিখি যে বি থেকে সিতে আসলো, তাহলে ক্ষেত্রফল কত হলো বি এফ সি, এটা এভাবে দিলাম। তা আসলে এই সূত্র অনুসারে এই দুই ক্ষেত্রফল সমান, এই সূত্র অনুসারে এই দুই ক্ষেত্রফল সমান, এটাই বলা হচ্ছে। আমরা 3 নম্বর সূত্রে আসি, এটাকে বলা হয় আবর্তনকালের সূত্র। এটা দরকার বেশি কারণ এটা তো অঙ্ক আসে। আবর্তনকালের সূত্র এভাবে লিখতে হয় যে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, মানে একবার ঘুরতে যে সময় লাগে তাকে বলা হয় আবর্তনকাল, বড়টি দিয়ে প্রকাশ করতে হয়। এই আবর্তনকালের বর্গ এই সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় কেন বলা হচ্ছে, সূর্য থেকে ধরলাম গ্রহটা যখন এখানে থাকবে সেক্ষেত্রে যে দূরত্ব, গ্রহটা যদি এখানে থাকে সেই দূরত্ব কি এক হবে? না, এক হবে না। এই জন্য করা হয় কি, প্রতিটা অঞ্চলের থেকে সূর্যের দূরত্ব বাইর করে নিতে হয়, নিয়ে গড় করতে হয়। এই জন্য বলা হয় গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। আর ইকুয়েশন ফরম্যাটটা এরকম যদি হয় যে আমরা পরের পেজে লিখি যে ধরলাম গড় দূরত্ব হচ্ছে আর, আর আবর্তনকাল হচ্ছে টি, তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তা আমরা এভাবেও লিখতে পারি এটা, কারণ এটা দিয়ে তো অঙ্ক করা হবে, এটা তার সাহায্য না, এটা দিয়ে অঙ্ক করা হবে। আমরা এরপরে এটাতে একটা অঙ্ক করব, তার আগে দুটো সিদ্ধান্ত একটু বলি। যেখানে খেয়াল করো যে ভরের কোনো উল্লেখ নাই কিন্তু, তাহলে আমরা এটা লিখতে পারি যে গ্রহের আবর্তনকাল এর আকার বা ভরের উপর নির্ভর করে না। তারও একটা তথ্য হচ্ছে যদি আর এর মান কম বেশি হয়, আর এর মান বাড়ে তাহলে টি এর মানও কিন্তু বাড়বে, বা আর এর মান কমলে টি এর মানও কমবে, অর্থাৎ গড় দূরত্ব যার যত কম আবর্তনকাল তার তত কম হয়, গড় দূরত্ব যার যত বেশি আবর্তনকাল তত বেশি। ওই কথাটা এখানে বলা হচ্ছে, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হয় এর আবর্তনকালও তত কম হয়। আমরা এর উপরে দুটো অঙ্ক করব। আমরা আগে সূত্রটা লিখে নিলাম, এটা প্রথম অঙ্ক, এটা যে সূর্যের চারদিকে শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 54:75। পৃথিবীতে 365 দিনে এক বছর হলে শুক্রতে একদিনে কত বছর হয়? তা আমরা এখানে আগে সাইড নোট লিখবো, এটা আসলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, প্রথমটাতে আছে শুক্রের আর দ্বিতীয়টাতে আছে পৃথিবীর। তা আমরা প্রথমটা আর1 দিয়ে প্রকাশ করব, দ্বিতীয়টা আর2 দিয়ে প্রকাশ করব, অর্থাৎ শুক্র আর1 দিয়ে, পৃথিবী আর2 দিয়ে প্রকাশ করতেছি। আমরা সাইড নোটে এটা লিখি এটা। আর আরো একটা তথ্য দেওয়া আছে যে পৃথিবীর দিনের সংখ্যা দেওয়া আছে এক বছরে, পৃথিবী যেহেতু 2 দিয়ে প্রকাশ করা হচ্ছে তাহলে টি2 এর মান দেওয়া আছে এটা, আর আমাদের টি1 বাইর করতে হবে। আমাদের সূত্রটা লিখে যদি টি1 বাইর করি, এপার থেকে যদি বর্গটা বিচ্ছেদ করা হয় তাহলে এই লাইনটা এভাবে হয়, আর যেহেতু টি1 দরকার টি2 এপারে পার করে নিয়ে আসা যায়। আমরা মান বসাই, ক্যালকুলেটর হিসাব করলে অ্যান্সার এটা আসে, তোমরা বাসায় করে দেখতে পারো। ওকে, 2 নাম্বার। নাম্বার 2, যে নেপচুন যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার ব্যাসার্ধ পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তার ব্যাসার্ধের 30 গুণ, নেপচুনের ঘূর্ণনের পর্যায়কাল কত? আমরা এটার একটু সাইড নোট করি। সাইড নোটে আমার একটু খেয়াল করতে হচ্ছে কোনটা ধরে নিতে হবে, নেপচুনের সঙ্গে আমরা পৃথিবীর তুলনা করব না পৃথিবীর সঙ্গে নেপচুনের। আমার এখানে কিন্তু তথ্য দেওয়া আছে পৃথিবীর সঙ্গে নেপচুনের তুলনা করা আছে, তাহলে পৃথিবীরটা ধরে নিতে হচ্ছে। আমরা এটা ধরলাম পৃথিবীর ব্যাসার্ধ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে নেপচুনের কত আসবে এটা, তাই না? তার পৃথিবীর আমরা সময় কিন্তু জানি 1 বছর লাগে একবার ঘুরে আসতে, নেপচুনের কত সময় লাগবে এটা দরকার আমাদের। তা আমরা টি1 এর ওই সূত্রটা ইউজ করব, মান বসাবো, টি2 মান বাইর করলে আমাদের আসে এটা। তোমরা একটু খেয়াল করো যে পৃথিবী সূর্যের অনেক কাছের একটা গ্রহ, এজন্য এর আবর্তনকাল সময় লাগছে মাত্র 1 বছর। আর নেপচুন কিন্তু সূর্য থেকে অনেক দূরের একটা গ্রহ, তার আবর্তনকালও এই জন্য বেশি। আবর্তনকাল কত? 164 বছর হয়ে গেছে, মানে এত বছরে একবার আবর্তন করবো, অনেক সময়। আমরা এতদিন হয়তো কেউ বাঁচবে না পৃথিবীতে, মানে নেপচুনে যদি কেউ বসবাস করত তার মানে সূর্যকে একবার আবর্তন করা কোনোদিন সম্ভব হতো না। কত বড় একটা নিষ্ঠুরতা, আমরা পৃথিবীর থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি তাহলে। ওকে, 2 নম্বর অঙ্কে শেষ। আমরা একটা অঙ্ক করছি, এরপরে আমরা এই জানা একটু প্রমাণে আসলাম যে মহাকর্ষ, তোমরা জানো যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কেন একে অপরকে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ। আর অভিকর্ষটা কি, যে পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটা হচ্ছে অভিকর্ষ, সেটা এখানে বলা আছে কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে।
আরো একটা তথ্য যে এর উপর কিছু তথ্য প্রমাণের উপর ভিত্তি করে একটা সূত্র নিয়ে আসছিল মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। তো সেই সূত্রটাকে বলা হয় কি মহাকর্ষের সূত্র। তো আমরা কত সালে এই সূত্র আসছে এবং কোন বইতে এটা দেওয়া হয়েছে এগুলো একটু মনে রাখবো, যে 1687 সালে, এবং যে বইটা হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে এটা দেওয়া হয়েছে। তো মহাকর্ষের সূত্রটা কেমন, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকে একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণ বলের মান বস্তু দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর ইকুয়েশন ফরম্যাটে লিখলে আমরা এভাবে লিখতে পারি, তাই না? তো এখানে জি কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আমরা এগুলো জানি, আমরা ক্লাস 8 এগুলো পড়ে আসছি, এগুলো অঙ্ক করছি আমরা। পরের পেজে আসতেছি, আমরা যে জি পাইলাম, এই জি এর মান আমরা তো জানি এটা 6.673 গুণন 10 টু দি পাওয়ার -11। আসলে এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কি? যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা ইকুয়েশনটা আগে সাইড নোটে এরকম তুলে নিব, অর্থাৎ জি ইকুয়াল টু এটা লেখা যায়। তো এই ইকুয়েশনের থেকে যদি সংখ্যাটা দিতে চায় যে নিচে যে মানগুলো আছে 1 কেজি, এই যে এটা কি 1 কেজি, এটা 1 কেজি, আর ডি এর জায়গায় 1 মিটার ধরতে হবে, তাহলে সংখ্যাটা এরকম লিখতে হবে যে জি এর মান এত বলতে বোঝায় যে 1 কেজি ভরে দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে বস্তুদ্বয় পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করে। এটাই আসলে মূল কথা। আমরা আরো একটা তথ্য যে এই জি এর মাত্রা কিন্তু মনে রাখতে হবে, জি এর মাত্রাটা এটা মনে রাখবা, এমসিকিউ এর মধ্যে আসে। এর সঙ্গে আরো একটা তথ্য যে জি কে সার্বজনীন ধ্রুবক বলা হয়। কেন বলা হয়, যে জি এর মানটা আসলে বস্তুর প্রকৃতি, মানে কি দিয়ে তৈরি, বাতাসের মধ্যে আছে না কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, কার উপর কিছু নির্ভর করে না। আমরা এটা লিখতে পারি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান বস্তুদের প্রকৃতি বা বস্তুদের মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। বস্তুর প্রকৃতি বলতে বোঝায় ভর, আয়তন, ঘনত্ব, উপাদান যাই হোক না কেন কার উপর এটা নির্ভর করে না, এর জন্য বলা হয় সার্বজনীন বা বিশ্বজনীন ধ্রুবক বলা হয়। তো এরপরে আমরা এই সূত্রটা, আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটাও কিন্তু আমরা জানি যে আসলে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূপৃষ্ঠে পড়ন্ত বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা এই অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষীয় ধ্রুবকের একটা সম্পর্ক ক্লাস 9-10 পড়ছিলাম। তো ওই সূত্রটা প্রমাণ করতেছি, ধরলাম যে এম ভরের, বড় এম ভরের পৃথিবী হতে ডি দূরত্বে ছোট এম ভরের একটা বস্তু আছে, এদের মধ্যে আকর্ষণ বল খেয়াল করে এটা। আর কিভাবে আসলে এটা, যে এই যে বড় এমটা হচ্ছে পৃথিবী, ছোট এম হচ্ছে একটা বস্তুর ভর, আর মাঝখানের দূরত্ব হচ্ছে ডি, যে আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখে আসলাম ওই সূত্র অনুসারে লিখছি এটা। আর এইখানে যে এফ যেটা, সেটা আসলে কিন্তু পৃথিবীতে বস্তুর ওজন, এটা ইকুয়াল টু এমজি লিখতে পারি। তা আমরা এফ ইকুয়াল টু এমজি লিখলাম, তাহলে দুই ইকুয়েশন থেকে আমরা তুলনা করে এটা লিখতে পারি। দুপাশ থেকে এম বাদ দিলে আমাদের ইকুয়েশনটা দ্বারা এরকম এটা। তো আমরা এটা কিন্তু দেখছি, এখানে দেখছি, কিন্তু এখানে আসলে ডি ছিল না, এখানে আর ছিল। তাহলে যদি এরকম হয় যে যদি বস্তুটি পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে তাহলে ডি এর জায়গায় আমরা আর বসাতে পারি, তাহলে ইকুয়েশনটা দ্বারা এরকম। জি এর মানটা আসলে আকৃতি ভেদে বস্তুর আকৃতির উপর নির্ভর করে না, আসলে এটা পৃথিবীর আকৃতির উপর নির্ভর করে। পৃথিবীর কোনো জায়গায় ব্যাসার্ধ বেশি, কোনো জায়গায় কম, এগুলোর উপর নির্ভর করে। তাই আমরা এগুলো কোনো এক ক্লাসে আলোচনা করব। আমরা পরের এতে যাই, থিমে যাই, যের উপরে অঙ্ক করব আমরা। 1 নম্বর অঙ্ক, সূত্র কিন্তু এটা দুইটা পেলাম, তাই না? 1 নম্বর অঙ্ক হচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবী ও চাঁদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? আমার এখানে একটু খেয়াল করতে হচ্ছে তুলনা কার, চাঁদের সঙ্গে পৃথিবীর তুলনা, অর্থাৎ চাঁদেরটা ধরে নিতে হবে আর পৃথিবীটা বের করবো আমরা। আমরা একটু সাইড নোটে আসি এরকম, দেখো তো থিম এটাই বলা আছে মনে হয়। কি বলছে, চাঁদের ভরের 81 গুণ হচ্ছে পৃথিবীর ভর, চাঁদের ভরের 81 গুণ হচ্ছে পৃথিবীর ভর, ওভাবে লিখছি। কিন্তু আর একটা লিখছি চাঁদের ব্যাসার্ধের এত গুণ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ওটাই লিখে আসছি। আর দরকার অনুপাত, এটা দরকার। আমরা ইকুয়েশনটা মনে এরকম লিখতে পারি। আমরা যদি জি ইকুয়াল টু কি জানি, জি ইকুয়াল টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে অনুরূপে জি ইকুয়াল টু কি লিখতে পারবো, জি এম ই ডিভাইড বাই আর স্কোয়ার। আমরা এভাবে লিখতেই পারি কিন্তু, তাই না? জি এর জায়গায় জি এর জায়গায় এটাও লিখছি, জি এম এর জায়গায় ওটাও লিখছি, কিন্তু একটু চেঞ্জ করে করে। জি দিয়ে আসলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এজন্য পৃথিবীর ভর পৃথিবীর ব্যাসার্ধ ইউজ করছি। আর জি এম দিয়ে হচ্ছে চাঁদের অভিকর্ষ ত্বরণ, এজন্য আমরা চাঁদের ভর চাঁদের ব্যাসার্ধ ইউজ করছি। আমরা এই লাইনটা কিন্তু এইভাবে লিখতে পারি। দুপাশ থেকে কি কাটাকাটি যায়, কাটাকাটি করলাম, উল্টা দিছি কিন্তু এটা মান বসা দিলে ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে ফোর্স আর এম স্কোয়ার, মানে 4 এর উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, তাহলে এটা আসে ফলাফল। তাহলে কাটাকাটি করে অ্যান্সারটা এটা আসে। ওকে, নাম্বার 4 আরো একটা অঙ্ক, আমরা এটা করে অঙ্ক শেষ করে ক্লাস শেষ করে দিব। যে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের
এত গুণ হলে মঙ্গলে অভিকর্ষ স্তরণের মান কত? পৃথিবীতে অভিকর্ষ স্তর হচ্ছে এত। আমরা এখানে একটু খেয়াল করি যে সাইড নোটে আমরা এটা লিখবো যে ধরলাম এখানে কিন্তু পৃথিবীর সঙ্গে মঙ্গলের তুলনা, তাহলে পৃথিবীর ভরের সঙ্গে এত গুণ করলে আসছে মঙ্গলের ভর, ওটাই কিন্তু এখানে বলা আছে। ব্যাসার্ধের ক্ষেত্রে এরকম বলা আছে। আর পৃথিবীর অভিকর্ষ স্তরণের মান দেওয়া আছে, এটা জিই দ্বারা পৃথিবীর অভিকর্ষ স্তরণের মান বললাম। আমাদের জিএম দরকার, তো জিএমটা রাখছি উপরে, আমরা আগের মতো করে সাদায় লিখতে পারি, কাটাকাটি করে এটা আসে, মান বসালে এটা আসে, এবং একবারে মান বসে হিসাব করলে এটা আসে। আমার জিএম ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে আসলে এটাই মূলত আমাদের মান। আমরা ছোট্ট একটা ক্লাস করলাম এটা, তো পরবর্তীতে আরো বড় ক্লাস আসবে, আমরা তখন হয়তো ভালোভাবে দেখতে পাবো। আমরা এর সঙ্গে বাসার কাজও থাকবে, আস্তে আস্তে আমরা বাসার কাজও দিব। আজকে প্রথম ক্লাস, এজন্য বেশি নিলাম না। ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে।